এমন একটি জায়গা যেখানে পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নরম পলিমাটিতে জেগে ওঠে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের শ্বাসমূল। রহস্য রোমাঞ্চে ঘেরা প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হল এই সুন্দরবন। কিন্তু জানেন কি, এই বনের আসল সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের চরম মুহূর্ত লুকিয়ে আছে শীতকালে। হ্যাঁ, নভেম্বর থেকে মার্চ, যখন তাপমাত্রা থাকে আরামদায়ক আর নদী থাকে শান্ত, তখনই সুন্দরবন তার মায়াবী রূপ মেলে ধরে। ঘন জঙ্গলের ভ্যাপসা গরম এড়িয়ে আরামদায়ক পরিবেশে বন্যপ্রাণী দেখার জন্য এটাই সেরা সময়। তাই বিগত বর্ষায় সুন্দরবনের ভিডিওতে প্রায় 4 লক্ষেরও বেশি মানুষের ভালোবাসা নিয়ে শুরু করছি এবারের শীতের এক ফাটাফাটি রোমাঞ্চে ঘেরা সুন্দরবন ভ্রমণ। তবে আপনি কিভাবে পৌঁছবেন এই অতি ভীষণ সুন্দরবনে? কেনই বা এই ট্যুর অপারেটরকেই আমরা শনাক্ত করেছিলাম? শুধুই কি তাদের সুবিশাল লঞ্চ এবং প্রিমিয়াম কোয়ালিটির খাবারের জন্য, নাকি সবুজে ঘেরা কুয়াশাচ্ছন্ন মাঠের মাঝে সেই স্বপ্নের হোমস্টের জন্য? উপরি পাওনা হিসেবে ঝুমুর নাচ, বাউল এবং বাঘের দেখাও পেয়েছিলাম সেদিন। তো আজকের সময়ে দাঁড়িয়ে 2 রাত 3 দিনে পার হেড মাত্র 3000 টাকা থেকেই শুরু হওয়া সুন্দরবন ঘোরার একটি কমপ্লিট ট্যুর প্যাকেজ থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে অবিলম্বেই শুরু করা যাক আজকের ভিডিও। লাইক এবং সাবস্ক্রাইবটা না হয় ভিডিওর শেষেই করলেন। গুড মর্নিং সকলকে। ঘড়িতে বাজছে সকাল 7:30। এসে পৌঁছালাম শিয়ালদাহ স্টেশন। সুন্দরবন যাওয়ার জন্য শিয়ালদাহের এই দক্ষিণ শাখা থেকেই ধরতে হবে ক্যানিং লোকাল, যার মাথাপিছু ভাড়া 10 টাকা। যে ট্যুর এজেন্সির তত্ত্বাবধানে আমরা এই সফর সম্পন্ন করছি, তাদের পরামর্শ অনুযায়ী শিয়ালদাহ থেকে 7:42 ট্রেনটি ক্যানিং পৌঁছানোর জন্য আদর্শ হবে। এই যে ক্যানিং লোকাল দেখতেই পাচ্ছেন, দিয়ে দিয়েছে 7:42-এ 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এবং ট্রেনটা কিন্তু ভালোই ভিড় হয়, ঠিক আছে? একটু আগে করে আসবেন, নাহলে জায়গা পাওয়াটা হচ্ছে মুশকিলের ব্যাপার হয়ে যাবে। আমাদের ট্রেন হচ্ছে 602051। মহানগরীর কোলাহলকে পেছনে ফেলে সবুজ প্রান্তরের বুক চিরে 1 ঘন্টা 15 মিনিট বাদে, অর্থাৎ 9টার সময় পৌঁছালাম সুন্দরবনের প্রবেশদ্বারে। ট্রেন থেকে নেমে শিয়ালদহের দিকেই আবার কিছুটা হেঁটে লাইন পার করলেই দেখতে পাবেন বিভিন্ন কোম্পানি স্টাফেরা হাতে এমন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। সব যাত্রীরা এসে গেলেই অটো করে যাত্রা শুরু। বিগত বর্ষায় এনাদের স্লটগুলি প্রি বুকিং থাকায় ভাগ্যানুক্রমে এই শীতেই স্লট পেয়ে শীতের শুরুতেই আমরা 5 জন আজ যাত্রা শুরু করছি পরিযায়ী রিসর্ট অ্যান্ড হোমস্টের পরিচালনায়। ওনাদের সুন্দরবন ভ্রমণ প্যাকেজটি শুরু হচ্ছে মাথাপিছু 3000 টাকা থেকে। আর আপনিও যদি এই কোম্পানির সাথেই সুন্দরবন ভ্রমণ করতে চান, তবে এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমাদের এবারের ডেস্টিনেশন সোনাখালী ফেরিঘাট। দারুণ এক রৌদ্রোজ্জ্বল দিন। রাস্তায় দেখা মিলল অসীম ছন্দে বয়ে চলা সুন্দরবনের জীবনরেখা এই মাতলা নদীর সাথেও। ও হ্যাঁ, আরেকটি কথা, এই অটোতে স্টেশন থেকে পিকআপ ড্রপ, হোটেলে থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। মোটামুটি 40 মিনিটে দীর্ঘ 17 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছালাম জেটি ঘাটে। ঘাটের সামনে আসতেই দেখলাম শয়ে শয়ে বোট একের পর এক নোঙর করেছে। শীতের এই আবহে প্রকৃতির টানেই মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। তাই আমাদের গাইড দাদা বেশ যত্ন সহকারে 40 জন সদস্যকে নৌকাতে পৌঁছে দিলেন। দেখলাম আমাদের বোটের নাম MV মা সুবর্ণ 1। মজাদার ব্যাপার হলো, আগামী 2 দিন সকলেই আমাদের এই বোটের সদস্য বা সদস্যা হিসেবেই চিনবেন।
আচ্ছা, এই বোটগুলো না বেসিক্যালি দোতলা বিশিষ্ট বোট হয়, ঠিক আছে? নিচের তলায় বসে বিশ্রাম নেওয়ার, আর ওপরে সবসময় বসে দেখা। বোটের যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেটাও কিন্তু বেশ পরিপাটি করেই সাজানো রয়েছে চারিদিকে, ঠিক আছে? বেশ নিট অ্যান্ড ক্লিন একদম। আর এখানেই সমস্ত ব্যাগ ট্যাগগুলো এখানেই রাখা হয়, মানে এই নিচটাতে জাহাজের, এবং এখানে মানুষ চাইলে রেস্টও নিতে পারে। এই জানলাগুলো সমস্তটা খুলে দিলে খুব সুন্দর আলো প্রবেশ করে এবং হালকা হালকা হাওয়াও দেখতে পাবে, ঠিক আছে? আর জাহাজের মধ্যে আমরা ওয়াশরুমের ব্যবস্থাও পেয়ে যাব, এই যে একটা কোমোড দিয়ে। তো খুব সুন্দর, একদম কম্প্যাক্টের মধ্যে, বেশ ভালো, খুব দারুণ। এছাড়াও রয়েছে একটি কিচেন এবং একটি অতিরিক্ত ওয়াশরুম। ওপরের তলায় রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সারিবদ্ধভাবে সাজানো চেয়ার ও বিভিন্ন সময়ে খাওয়া দাওয়ার জন্য টেবিলের ব্যবস্থাও। যাবতীয় ব্যাগপত্র নিচের তলায় রেখে ওপরের তলা আসতেই দেখলাম আমাদের বোটটি আর 5টি বোটের থেকে অপেক্ষাকৃত বেশ বড়সড়, এবং রয়েছে লাইফ জ্যাকেটের ফেসিলিটিও। ধীরে ধীরে প্লেট সাজিয়ে পরিবেশনা শুরু হলো সকালের ব্রেকফাস্টের। আজকের আয়োজনে ছিল গরমাগরম লুচি, সুস্বাদু আলুর দম এবং একটি রসগোল্লা। প্রথমেই বলে রাখি, সুন্দরবন ট্যুর মানেই কিন্তু অ্যাডভেঞ্চারের সাথে সাথে একদম কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। তাই পুরো ট্যুর জুড়েই তার ঝলক আপনারা দেখতেই পাবেন। সকাল 10:30টায় সোনাখালী ফেরিঘাট থেকে রওনা হলো আমাদের বোট। শেষমেশ শুরু হলো আমাদের সুন্দরবনের এক সুন্দর সফর। হোগল ব্রিজ পেরোতেই অধীর অপেক্ষার অবসান ঘটল। নদীর পাড়েই দেখা মিলল ম্যানগ্রোভের, যার অসাধারণ অভিযোজনগত বৈশিষ্ট্য হল তার এই তীক্ষ্ণ শ্বাসমূল, যেগুলি শ্বাস নেওয়ার জন্য মাটির ভেতরে না, বরং তার ওপরে উঠে আসে। তবে এখানে বাঘের ভয় নেই, এগুলি সাধারণত সুন্দরবনের গ্রামীণ অঞ্চল। আজকের সারাদিনটা আমরা এমনভাবেই সুন্দরবনের লোকাল সাইট সিনগুলি ঘুরে পৌঁছব হোটেল। আগামীকাল যাব সুন্দরবনের সেই গভীর জঙ্গলে। আমাদের ভাসমান আস্তানাটির নিচে এখন চলছে আমোদি মাছ ভাজা, তবে তার আগেই হাতে এলো এই গরমাগরম চা। পরবর্তীতে সদ্য ভাজা মুচমুচে আমোদি মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছালাম সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম স্পটে, অর্থাৎ গোসাবায়। বোট থেকে নেমে গোসাবা বাজারের মধ্যে দিয়ে গাইড দাদার পিছু পিছু মাত্র মিনিট 5 খেতে পৌঁছালাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী। ভারতে এসে বাংলার গ্রামীণ এবং সামাজিক উন্নয়নে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 1903 সালে তিনি এই বাংলো নির্মাণ করেছিলেন এই স্থানের সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এভাবেই হ্যামিল্টন বাংলো ঘুরে 5 মিনিট মতো হেঁটে আমরা পৌঁছালাম বেকন বাংলোতে। এখান থেকে হচ্ছে বিকন বাংলোর জন্য 10 টাকার টিকিট লাগবে, ঠিক আছে? এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন হ্যামিল্টন সাহেবের একজন ঘনিষ্ঠ সহযোগী, আর তাই তারই আমন্ত্রণে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা সফরে এসে 2 দিন এই বেকন বাংলোতেই কাটিয়েছিলেন। অনেস্ট রিভিউ বলো, কেমন লাগছে? খুব ভালো জায়গা। হ্যাঁ, আর পিসি? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই জায়গাটা খুব ভালো লেগেছে। বোটেও আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা খুব এনজয় করতে পারবে। এরপর সেখান থেকে বেরিয়ে একটু রিফ্রেশমেন্টের জন্য স্থানীয় আখের রস পান করে চললাম বোটের দিকে। হাঁটাপথ কমাতে গাইড দাদা ফোনেই বোটকে এগিয়ে আসার দায়িত্ব দিলেন। তারপর বোটে উঠতেই সকলের থেকে সংগ্রহ করলেন 2 কপি নিজস্ব আইডি ডকুমেন্টের জেরক্স, যা তারা বাড়ি থেকেই নিয়ে আসার কথা জানিয়েছিলেন, কারণ এখানে তার দামটা একটু চড়াই বটে। যাই হোক, আমাদের বোট ইতিমধ্যেই রওনা দিয়েছে পাখিরালয়ের দিকে। পার্শ্ববর্তী অঞ্চলের জনজীবন এবং জেলে নৌকার আনাগোনা দেখতে দেখতে
ঘড়িতে দেখতেই পাচ্ছ 1টা মতো বাজছে। আর এখন এই যে দুপুরের লাঞ্চের জন্য চারিদিকে একদম টেবিল খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ওনাদের মধ্যাহ্নভোজে আজকে রয়েছে ভাত, মুগের ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, কাতলার কালিয়া এবং শেষ পাতে আমের চাটনি ও পাঁপড়। তবে পাঁপড়টা নাকি খাবারের সাথেই গরমাগরম ভেজেই দেওয়া হবে। কমেন্ট করে হ্যাঁ। হাতে গ্লাভস এবং মাথায় ক্যাপ পরে বেশ হাইজিন মেনটেন করে সুন্দরভাবে তারা পরিবেশনা করতে লাগলেন। কেমন হয়েছে রান্না? দারুণ হয়েছে একদম, ভীষণ সুন্দর রান্না। এতে পরিষেবাও খুব সুন্দর। ওদিন আসার ইচ্ছা ছিল কিন্তু যোগাযোগ করতে পারিনি, সেই জন্য এখন এসে খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ। পার্সোনালি আমারও এনাদের খাবারগুলি বেশ জম্পেশ লেগেছে। আর তাছাড়াও এমন খাড়ির বুকে উন্মুক্ত ম্যানগ্রোভের মাঝে বসে খাবার অভিজ্ঞতা জীবনে কতবারই বা মেলে। লাঞ্চ শেষে সকলেই যখন বোটের নিচে সামান্য বিশ্রাম নিচ্ছে, তখন ফল হিসেবে সকলের হাতে এলো একটা করে ডাঁশা পেয়ারা। অচেনা হলেও আমাদের এই জার্নির সবচেয়ে মিষ্টি মেম্বার। বিকেল 4টে আমরা পৌঁছেছি পাখিরালয় ফেরিঘাট। এইবার এই দ্বীপেই আমাদের বাকি 2 দিন রাত্রি যাপন করতে হবে। যাবতীয় ট্যুরিজমের হোটেল এবং রিসর্টগুলি আপনি এখানেই দেখতে পাবেন। ঘাট থেকে মিনিটাতে খেটে আমরা পৌঁছালাম এই যে পরিযায়ী হোমস্টে। এই হোমস্টের আসল আকর্ষণ লুকিয়ে আছে এর বিশুদ্ধ গ্রাম্য পরিবেশে। এইসব জিনিস না মানে কি বলবো, টাকা দিয়ে কেনা সম্ভব না। সত্যি কথা বলতে এইসব জিনিস আপনাকে ফিল করতে হবে। পাখিরা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এক ঝাঁক টিয়া, মানে ঝাঁক টিয়া। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ঠিক আছে। মানে সকাল থেকে সন্ধ্যা সম্পূর্ণটাই কাটবে পাখিদের এই অবিরাম কলতানে। দেখতেই পাচ্ছেন চারিদিকের নিস্তব্ধতা। আর যে হোমস্টেটা এখন আছি বর্তমানে, সেটা খুব সুন্দর করে সেজে উঠছে। দেখতেই পাচ্ছেন চারিদিকে গাঁদা ফুল গাছ দিয়ে। তো আশা করছি কিছুদিন বাদে আপনারা যখন আসছেন, মানে শীতকালটা কিংবা শীতকালের শেষে যখন আপনারা আসছেন, তখন আশা করছি আপনারা দেখবেন এটার জন্যই একটা থ্যাংক ইউ আমাকে স্পেশালি জানাচ্ছেন। আর হ্যাঁ, এই সবুজে মোড়া ধানক্ষেতগুলি কিন্তু তখন সোনালি আবহে বদলে যাবে। আর সে কি যে এক অদ্ভুত অনুভূতি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই পরিযায়ী আবাসে টোটাল 11টি রুম রয়েছে। দাদা হচ্ছে আমাদের রুমটা দেখাতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুম, মানে এটাই আমরা থাকছি না বেসিক্যালি, আমরা থাকছি হচ্ছে 5 শেয়ারিংয়ের রুমটাই, যেহেতু আমরা 5 জন এসেছি। তো এটা হচ্ছে 2 শেয়ারিং, তাই তো। একদম নিট অ্যান্ড ক্লিন, ঠিক আছে। ওপরে ফ্যান দেওয়া আছে এবং একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, এই পাশে একটা আয়না আছে, একটা ডাস্টবিন এবং বাথরুমটা, তাহলে হ্যাঁ বাথরুমটাও খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, প্রপার একদম মেনটেনেন্সে এনা রাখেন, বোঝাই যাচ্ছে সেটা, ঠিক আছে। সমস্তটাই আছে। ওদিকে কোমোড আছে, এদিকে শাওয়ার আছে, বেসিন আছে, এই যে একটা আয়নাও আছে, ঠিক আছে। এদিকে একটা টাওয়েলে দেওয়া আছে দেখছি, মানে কম্প্যাক্ট রুম একদম খুব সুন্দর। আর এই পাশে কিন্তু একটা টি টেবিলও রাখা রয়েছে। হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনে দারুণ লেগেছে বাবা। তো আমাদের দিয়েছে হচ্ছে এই 103 পড়েছে। এটা হচ্ছে আমাদের 4 শেয়ারিংয়ের, মানে 4 বা 5 শেয়ারিংয়ের এটা রুম হয়। এটা হচ্ছে নন এসি রুম, মানে এসি না। এদিকে সমস্তটাই ঠিকঠাক আছে। বাথরুমের কথা যদি বলি তাহলে হচ্ছে সমস্তটাই ঠিকঠাক, নিট অ্যান্ড ক্লিনই আছে। সম্পূর্ণ হলো হোটেলে আইডি ডকুমেন্ট ভেরিফিকেশনও। সন্ধ্যায় দেখলাম বাইরের সমস্ত আলোগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের জন্য করা হয়েছে কফি এবং চাউমিনের আয়োজন। এমতো অবস্থায় এই ছাউনির নিচেই শুরু হয়েছে সুন্দরবনের ঐতিহ্যবাহী লোকনৃত্য ঝুমুর নাচ। প্রথমে ওনারাই নাচ গান করছিলেন,
তবে পরবর্তীতে দর্শকদেরও নৃত্য আসন গ্রহণ করার অনুরোধ জানালে বেশ কিছুজন তাদের সঙ্গে গিয়ে পায়ে পাও মেলালেন। ছেলেরাও এ যাত্রায় পিছু হাঁটল না। এভাবেই আমাদের গ্রুপের সকলের কাছেই তা হয়ে উঠল এক স্মরণীয় সন্ধ্যা। রাত 9টার সময় আমাদের ডিনার রেডি। আজ ডিনারে রয়েছে হচ্ছে জিরা রাইস, ঠিক আছে, এই একটা হচ্ছে সবজি মানে পটল আলুর সবজি, এটা হচ্ছে মটন, আর যারা মটন খায় না তাদের জন্য হচ্ছে এই যে এখানে রয়েছে ডিম ভাজা, ঠিক আছে, ডিমের ভুজিয়া, আর এই সাইডে দেখতেই পাচ্ছেন স্যালাড। সারাটা দিন ধরে ভুরিভোজটা বেশ দারুণ হলো, তাই এবার একটু রেস্ট নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল ভোরে। আজ আমাদের দ্বিতীয় দিন। ভোরের আলো ফুটতেই সকাল 5:30টায় ব্যক্তি দিয়ে ঘুম ভাঙল আমাদের। দিগন্তজোড়া ঘন কুয়াশার শুভ্র চাদরে মোড়া সবুজ প্রান্তরের মাঝে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে একফালি রক্তিম সূর্য। গতরাতে সকলকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়াতে সকাল 7টার মধ্যে রেডি হয়ে আমরা পৌঁছে গেলাম জেটিঘাটে। আমাদের মতো অন্যান্য পর্যটকেরাও এই ঘাটে এসেই জমায়েত হচ্ছে। শুরু হলো দ্বিতীয় দিনের পথ চলা। আজ মূলত 3টে স্পট মানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সুধন্যখালি এবং দোবাঙ্কি ক্যাম্পই সচরাচর ঘুরিয়ে দেখানো হয়। তবে রয়্যাল বেঙ্গল টাইগার ও কুমির দর্শনের জন্য থাকবে ঝড়খালি স্পেশাল ট্যুর। তো বুঝতেই পারছেন কতটা লম্বা শিডিউল হতে চলেছে আজ। এসে পৌঁছেছি দ্বিতীয় দিনের প্রথম স্পটে, অর্থাৎ সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। এখানেই বিশেষত সুন্দরবন জঙ্গলে যাওয়ার পারমিশনটা করিয়ে নিতে হয়। এছাড়াও এখান থেকেই পাবো জঙ্গল ঘোরার একজন অভিজ্ঞ ট্যুর গাইড। স্যাটারডে ট্যুর বুঝতেই পারছেন, অন্যান্য গ্রুপ আছে তো সেই জন্য সবাই কাইন্ডলি একসাথে থাকবে, নইলে এদিক ওদিক যদি কেউ ইন্ডিভিজুয়াল চলে যান তাহলে আমি তো চিনে রাখতে পারবোই না, আর আপনাদের কোম্পানির যারা আছে তারাও কিন্তু সমস্যা পড়ে যাবে। তো আমরা চাই না, আমরা কন্টিনিউ যে সারাদিনের যে প্রোগ্রামটা আমরা একসাথে সবাই থাকতে চাই, আমরা মিসিং হতে চাই না। দ্বিতীয়ত কোনো অ্যানিম্যাল দেখার আমাদের অফুরন্ত পারমিশন আছে, আমরা ছবি তুলতে পারি কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবো না, কাউকে খাবার দিতে পারবো না, আর জঙ্গল থেকে কোনো কিছু কিন্তু কালেকশন করতে পারবো না। এবং কোনো অ্যানিম্যাল দেখলে আমরা এক্সাইটেড হয়ে যাব না, যেহেতু গ্রুপে সবাই ফ্যামিলি গ্রুপ আছেন, তো সবাই এসছেন সুন্দরবন দেখতে, তো আমরা ভালো কিছু দেখতে পেলে একটু চুপচাপ থাকবো, তাহলে সবাই ভালোভাবে দেখতে পাবো। কেউ যদি স্মোকার থাকেন তাহলে কোনো কম্পাউন্ডের ভিতরে কাইন্ডলি স্মোক করবেন না, যেহেতু ফ্যামিলি গ্রুপ আছে, বোটে যেন কারো ডিস্টার্ব না হয়। এরপর ফরেস্ট গাইড দাদার পেছন পেছন নির্দিষ্ট ট্রেল মেনে আমরা এগিয়ে চললাম। এখানে রয়েছে কচ্ছপের হ্যাচিং সেন্টার, সংরক্ষিত লবণাক্ত জলের কুমির এবং বন্যপ্রাণ দেখার জন্য একটি ওয়াচ টাওয়ার। আজ যেহেতু আমরা সুন্দরবনের গভীর জঙ্গলে যাচ্ছি, তাই জঙ্গল সম্পর্কে জেনে নেওয়াটা অতি আবশ্যক। সুবর্ণবনের যারা আছেন কাইন্ডলি চলে আসবেন। বলি এটা সুন্দরী গাছ, বুঝলেন, দেখুন বাইরে থেকে দেখে যে ভীষণ সুন্দর তা নয়, কিন্তু পাতাগুলো নিচে রূপলি সাদা আর উপরে সবুজ, দারুণ সুন্দর ফার্নিচার ভেসে ঐতিহ্যময় স্থান, সবাই জানেন। মোট আয়তন হচ্ছে 26,000 বর্গ কিলোমিটার বাংলাদেশকে নিয়ে। আর আমরা আছি এখন সজনেখালি। এই যে বাম ধারের সবুজ অংশটা পুরো নো ম্যান জোনস এবং ইন্ডিয়ান সুন্দরবন, এর দুটো পার্ট। এই পার্টটাকে বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, আর এই পার্টটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট। এই টাইগার রিজার্ভের আয়তন হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার। এতে বাঘ আছে 102টো, তার মধ্যে আমরা অন্তত একটা দেখতে চাই। এবং এই পার্টটাকে 3টে ভাগে ভাগ আমরা ঘুরবো। এই পার্টটা, এটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ম্যাক্সিমাম ট্যুরিস্ট যেটা ঘোরেন। এই পার্টটাকে বলা হয় বাফার জোন, আর এই পার্টটাকে বলা হয় কোর এরিয়া। কোর এরিয়ার আয়তন হচ্ছে 1330 বর্গ কিলোমিটার, এটা কাউকে অ্যালাউ করা হয় না। বিভিন্ন জানা অজানা জিনিসগুলি দেখতে দেখতে আমরা আবার বোটে গিয়ে উঠলাম। আমাদের সকলকেই ব্রেকফাস্ট দেওয়া হলো।
ব্রেকফাস্টে ছিল নানপুরি, চানা মশলা এবং একটি পান্তোয়া। এনাদের খাবারের স্বাদগুলি কিন্তু সত্যিই অতুলনীয়। তারপর নদীপথেই ভাসতে ভাসতে সেই অভিজ্ঞ ভ্রমণসঙ্গীর কাছে থেকে শুনতে লাগলাম সুন্দরবনের অমূল্য জীববৈচিত্র্যের সব মনোমুগ্ধকর ব্যাখ্যা। দেখছেন, ওই হচ্ছে হেতাল গাছ, আমরা প্রচুর পাবো দেখতে। আর এখানে খেজুর গাছের মতো পাতা একটাই গাছ আছে যার নাম হেতাল, যাদের নিয়ে বললাম। যত জায়গা দিয়ে যাচ্ছি বা যাব, এই ডাইনে বাঁয়ে এহেন ল্যান্ড নেই যে ল্যান্ডে আমি বাঘ দেখি, কিন্তু আমরাই বাঘ দেখি এরকম কোনো না কোনো গ্রুপ নিয়ে রোজ বেরোচ্ছি, হয়তো 2বার বা 3বার, হার্ডলি এভারেজ পার মান্থ। তাহলে বুঝতেই পারছেন এখানে বাঘ দেখার সম্ভাবনাটা খুব লেস। যেহেতু সুন্দরবনের মাত্র 10% অঞ্চলে ঢোকার অনুমোদন দেয় বন দপ্তর, তাই বুঝতেই পারছেন বাঘ দেখাটা কতটা চ্যালেঞ্জিং। আমরা এসে নামলাম সুধন্যখালী জঙ্গল ক্যাম্পে। হলুদ, টোটালি হলুদ, কিন্তু খুব ছোট ছোট, ভারী সুন্দর দেখতে এবং লাল। এবং তার সাথে সাথে আরেকটা কাঁকড়া আছে নীল দেহ আর হলুদ দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, এই 3 ধরনের কাঁকড়া, একটা হচ্ছে ব্লু ফিল্ডার ক্রাব, একটা হচ্ছে ইয়েলো ফিল্ডার ক্রাব, একটা হচ্ছে রেড ফিল্ডার ক্রাব। এই ক্যাম্পে ঢোকার মুখেই পড়বে বাঘ দেবতা ও মা বনবেবীর মন্দির। সুন্দরবনের জনজীবন ও সংস্কৃতির সাথে এই দুই লৌকিক দেবদেবী অতপ্রতভাবে জড়িত। সাপ আছে রেড টেল, গ্রিন পিট ভাইপার, এই ধারে আসো। এটা কিন্তু বিষধর সাপ, এর লেজটা দেখুন লাল আর মুখটা 3 কোনা, বুঝলেন? বিরল প্রজাতির সাপ, মাছ, কাঁকড়া থেকে শুরু করে বেশ কিছু পশু পাখিরও দেখা মিলতে পারে এখানে। এটাও সুন্দরী গাছ। যারা ম্যানগ্রোভ গাছ পছন্দ করেন বা ভালোবাসেন, দেখুন সব নাম লেখা আছে, কৃপা, মঠগরণ। গেওয়া গাছের আঠা চোখে লাগলে অন্ধ হয়ে যায়, প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দেওয়ার জন্য বলছি। বনের ভিতরে আশেপাশে যেখানেই চোখ যাবে দেখা মিলবে অসংখ্য জানা অজানা গাছপালা ও ম্যানগ্রোভের শ্বাসমূল। দলের সাথেই পা মিলিয়ে হাঁটলে মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবেন এই ওয়াচ টাওয়ারের সামনে। এইগুলো হচ্ছে সমস্ত মিষ্টি জলের পুকুর, ঠিক আছে, এই সমস্তটা। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ সেন্সার ক্যামেরা আছে, রাত্রিবেলাতে এই ক্যামেরা দিয়েই আর কি ডিটেক্ট করা হয় যে আশেপাশের কোনো পশুর আচরণগুলো, ঠিক আছে। আমরা প্রায় আধ ঘন্টা মতো সময় সেখানে কাটিয়ে আবার ফিরে আসলাম বোটে। সুধন্যখালী ছেড়ে অগ্রসর হয়েছি দোবাঙ্কি ক্যাম্পের দিকে। যেহেতু লোকালয় থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, তাই বাঘসহ নানান পশু পাখির দেখা এখানে পাওয়া গেলেও যেতে পারে। ইতিমধ্যেই মুচমুচে আমোদি মাছ ভাজা এবং চা সকলকেই দেয়া হয়েছে। সুন্দরবনের এই অবৃহৎ নদীর ভেতর দিয়ে চারিদিকের নীরবতাকে শোভিত করে ছুটে চলেছে বেশ কয়েকটি মোটরবোট। আর এই যাত্রাপথেই দেখা মিলল ক্রেস্টেড শার্পেন্ট ঈগল এবং জঙ্গল বেড়ালের সাথেও। এই সকল ছোট ছোট খাড়িগুলিতে কমবেশি দেখা মেলে চিতল হরিণ, নোনা জলের কুমির, বাঁদর, বন্য শূকর প্রভৃতি জীবজন্তুর। প্রায় 2.5 ঘন্টা বাদে এসে পৌঁছালাম দোবাকি ক্যাম্পে। এই স্থান পর্যটকদের কাছে বড়ই জনপ্রিয়, আর এর সবচেয়ে বড় আকর্ষণ হল এর দীর্ঘ ঝুলন্ত সেতু, যা আমরা ক্যানোপি ওয়াক হিসাবেই চিনি। মাটি থেকে 20 ফুট উঁচুতে 496 মিটার লম্বা মোটা লোহার তারের ফেন্সিং দিয়ে ঘেরা এই স্থান পশু পাখিদের জন্য একেবারেই উন্মুক্ত। এই যে আবার হরিণ দেখতে পাওয়া গিয়েছে, ঠিক আছে। ও আমাদের দেখে হাসছে, আমি ওদের দেখে হাসছি। এই যে নিজের উপরে এগুলো কি চলছে। মিনিট 10 বাদেই পৌঁছালাম এই ক্যাম্পের ওয়াচ টাওয়ারে। আর ওখানে হরিণ আছে। নীল আকাশ এবং সবুজ ম্যানগ্রোভের অবিচ্ছিন্ন চাদর প্রসারিত হয়েছে যতদূর চোখ যায়। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা ফিরে গেলাম বোটে।
আচ্ছা 1:10 মতো বাজছে, আর আমরা যেহেতু এরপরে ঝড়খালিতে নামবো এবং এখন কারেন্টলি আমরা আছি হচ্ছে পঞ্চমখানির হচ্ছে একদম ওপরে, তো এই সময়টা হচ্ছে এই যে লাঞ্চ প্রোভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আজকের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, সর্ষে পাবদা, ভেটকি কারি এবং শেষ পাতে যথারীতি আমের চাটনি ও পাঁপড়। স্বেচ্ছামতো পর্যাপ্ত খাবার এখানে আপনারা গ্রহণ করতে পারেন। আচ্ছা, খাবার দাবারের কোয়ালিটি কেমন লাগলো? দারুণ। মধ্যাহ্নভোজ সেরে বোটের 2 ক্ষুদে সদস্যা শ্রোতাদের বেশ বিনোদন জুগিয়ে চললেন। আর আকাশে দেখা মিলল জীবনানন্দ দাশের সেই শঙ্খচিল। আমরা জঙ্গলে দক্ষিণ রায়ের দেখা সেদিন পাইনি, তবে যে ট্রাভেল এজেন্সির সাথে আমরা এই সুন্দরবন ঘুরছি ওনাদের এক্সক্লুসিভ এবং ফটোগ্রাফি ট্যুরের ব্যবস্থাও রয়েছে, আর তাতে বাঘ দেখার সম্ভাবনা 90%-এরও বেশি। এটি ছিল তাদের সাম্প্রতিক বাঘ দর্শনের এক বিরল দৃশ্য। বোট এসে থামল ঝড়খালি ফেরিঘাটে। এটাই আমাদের আজকের বিশেষ এবং চূড়ান্ত গন্তব্য। যেহেতু এটি টাইগার রিজার্ভ রেস্কিউ সেন্টার, তাই বাঘের দেখা তো এখানে অবশ্যই মিলবে। এই যে বাঘেদের যে রেস্কিউ সেন্টার, সেটাতে হচ্ছে এন্ট্রি করতে গেলে 30 টাকা টিকিট লাগবে, তো সেটাই কাটা হচ্ছে। মাথাপিছু এই টিকিট মূল্য কিন্তু পার্সোনালি পে করতে হবে। এই গেট দিয়ে এন্ট্রি করে আমরা সোজা এই পথ দিয়ে যাব। সামনেই বিভিন্ন পাখি, তারপরে রয়েছে কুমির, তারপরে শেষে আমরা বাঘ দেখতে পাবো, ঠিক আছে। দেখলাম ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূর, এটা কি হলো? আমার থেকে মুখটা ঘুরিয়ে নিলি কেন? 2টি ঈগল, লবণাক্ত জলের কুমির এবং শেষমেশ হোটেলের গাইড দাদা বাঘও দেখালেন। এই যে এখানে দেখতে পাবেন বসে আছে একটাই, ঠিক আছে। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক থেকে বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে আমরা আবার বোটে পৌঁছালাম। ঘড়িতে পাচ্ছে দুপুর 3:30। পুনরায় আমরা ফিরছি পাখিরালয়। এ যাত্রাপথে আমাদের সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা মতো। দুপুরে আজ ফল হিসাবে পেয়েছি আপেল। পরিবারের সাথে গল্পগুজব এবং দুপুর পেরিয়ে পরন্ত বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে আমরা চমৎকার একটা সময় কাটালাম। ঠান্ডা হিমেল হাওয়ার মাঝে বোটের নিচ থেকে এলো টাটকা ভাজা চিকেন এবং ভেজ পকোড়া, সাথে এলো কফি। চারিপাশের নিকষ কালো অন্ধকারের মাঝে ধীরে ধীরে দূরে ভেসে ওঠা বোটের আলো দেখে বুঝলাম লোকালয়ে পৌঁছেছি। অবশেষে আমরা এসে আবার পাখিরালয়ে পৌঁছালাম। এখন দেখতেই পাচ্ছেন ঘড়িতে বাজে হচ্ছে 7:37। তো ভাবতেই পাচ্ছেন মানে কতটা সময় গড়িয়েছে। হোটেলে পৌঁছানোর আগেই এই পাখিরালয় বাজার থেকে কিছু কেনাকাটা সেরে নিলাম, যেহেতু আগামীকালই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। শেষমেশ বাঁধানো পথ ধরেই ধানক্ষেতের পাশ দিয়েই ফিরলাম আস্তানায়। ফ্রেশ হয়েছি। পূর্ব দিগন্তে তখন পূর্ণিমার চাঁদ উঁকি দিচ্ছে। আমাদের রিসর্টে চলছে বাউল গানের আসরের প্রস্তুতি। সাধারণত সুন্দরবন ট্যুরে দ্বিতীয় দিনের এই সাংস্কৃতিক আয়োজন ততটা দেখা যায় না, তাই আমাদের জন্য তা ছিল এক অপ্রত্যাশিত চমক। সে কারণেই মজাটাও হলো গতদিনের থেকে অনেকটা বেশি। সেকেন্ড দিনের হচ্ছে ডিনারে রয়েছে এই ভেজ রাইস, চিলি চিকেন, এদিকে রয়েছে হচ্ছে একটা মিক্স তরকারি। যারা হচ্ছে চিলি চিকেন খাবেন না তাদের জন্য হচ্ছে ডিম কারি রয়েছে, এবং এদিকে পনিরও রয়েছে, আর স্যালাড তো আছেই। হ্যাঁ, আমিও প্রচণ্ড ক্লান্ত,
তাই দেখা হচ্ছে আগামীকাল। আজ তৃতীয় দিন। সোনালি রোদে চারিদিকটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। প্রভাতী চায়ের কাপে চুমুক দিয়ে ব্যাগপত্র গুছিয়ে সকলেই রেডি হয়ে নিলাম। আমরা এবার বেরিয়ে যাওয়ার সময় হয়েছে। চলো এবার হোটেল থেকে বেরিয়ে যাওয়া যাক। 2 রাত 3 দিন আমরা খুব সুন্দরভাবে কাটালাম এখানে। ঘড়িতেই যে 9:30 বাজছে, আর তৃতীয় দিনের অর্থাৎ আমাদের শেষ দিনের যে ব্রেকফাস্ট সেটা হচ্ছে এই যে সকলের উদ্দেশ্যে সার্ভ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি, ছোলার ডাল এবং একটা সেদ্ধ ডিম। সকলের মুখেই যখন দেখা মিলছিল বাড়ি ফেরার ক্ষীণ উদাসীনতা, তখন দলের সেই ক্ষুদে সদস্যই তাদের স্বতঃস্ফূর্ত নাচ, গান এবং অঙ্গভঙ্গির মাধ্যমে সকলেরই মনোযোগ আকর্ষণ করল। পরমুহূর্তেই উঠে এলো আরেক দিদিও। সাবলীল ছন্দে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে বিদায় বিষণ্ণতাকে একেবারে ধুয়ে মুছে দিল। এরপর সকলেই পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে। গ্রামের মধ্যে দিয়ে সরু ছোট ইটের এই রাস্তাটি সোজা চলে গিয়েছে গ্রামের প্রান্তরে। তারই দুপাশ জুড়ে এখানকার সাধারণ মানুষ তাদের বাড়িতেই উৎপাদিত শাকসবজি, ফলমূল ইত্যাদি বিক্রি করছেন। মন্দির দর্শন সেরে আমরা ফিরে এলাম। দাদার থেকে শুনে নেওয়া যাক, মানে ওনারা আজকের মধ্যাহ্নভোজে কী কী রেখেছেন আইটেমে। তো দাদা আজকে হচ্ছে ভাত, ডাল, আচ্ছা আলু ভাজা, দই মাছ, আচ্ছা চিকেন, স্যালাড, আচ্ছা চাটনি, পাপড়। বেশ, যে হচ্ছে চিকেন খাবে না, আর হচ্ছে ডিম আছে, যে ডিমও আর চিকেন দূরে খায় না, তার জন্য পনির আছে। বাহ, শেষবারের মতো সকলেই ওনাদের আতিথেয়তা গ্রহণ করলেন। সুন্দরবন যে কি কি করতে পারে তা আমি জানি না, তবে একটি কাজ যে সে খুব ভালোভাবেই করতে পারে তা এবারও বুঝতে পারলাম। সকল অজানা অচেনা মানুষগুলোকে একই মালায় এমনভাবে গেঁথেছে যে আমরা এসেছিলাম তো মাত্র 5 জনই, কিন্তু সোনাখালী ফেরিঘাটে পৌঁছলাম 40 জনের এক বিশাল পরিবার নিয়ে। সুন্দরবন কেমন লেগেছে, ভালো না খারাপ? বাহ। তারপর ট্রাভেল এজেন্সির দাদাই বেশ তৎপরতার সাথে আমাদের অটোতে তুলে দিলেন, কারণ 4:10-এর ক্যানিং শিয়ালদাহ লোকালটি ধরতে পারলে সকলেই সন্ধ্যার মধ্যে শিয়ালদাহতে পৌঁছে যাবে। এভাবেই আমাদের সুন্দরবন ভ্রমণের এক সুন্দর গল্পের সমাপ্তি ঘটল। আচ্ছা, পাহাড় ঘোরার মজাও কি নিতে চাইছেন? তবে দেখতে পারেন দারিংবাড়ির এই ভিডিওটি।